সাংগঠনিক সম্পাদক পদে আমি প্রার্থী হয়েছি। আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি আশাবাদী। সামনের দিনগুলোতে আপনাদেরকে নিয়ে শহর থেকে গ্রাম, পাড়া, মহল্লা, প্রত্যেকটি ঘরে 4 জন লোক থাকলে আমাদের আমজনতা 2 জন করে অন্তত ভোটার থাকবে, সেই লক্ষ্যে কাজ করবে ইনশাআল্লাহ। আগামী সংসদে আমজনতার যে কেউ প্রার্থী হলে আমাদের সমর্থনের মধ্য দিয়ে আমরা তাদেরকে সংসদ সদস্য করে ইনশাআল্লাহ এদেশ থেকে আগ্রাসন মুক্ত করব। দেশে ন্যায় নীতি আমরা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। সর্বশেষ একটি কথাই, কর্মী বান্ধব, নেতা বান্ধব, সংগঠন বান্ধব এমন একটি সংগঠনে, এমন একটি রাজনৈতিক দলে রূপান্তরিত করব সামনের দিনগুলোতে যদি আমি নির্বাচিত হই। আপনাদের কাছে যখন ডাকবেন, রাত কি দিন, তখনই ইনশাআল্লাহ সাড়া দেব। যেখানে ডাকেন সেখানে যাব। যদি একজন কর্মীও থাকে, একজন নেতাও যদি থাকে, যদি বলে আরিফ বিল্লাহ ভাই চলে আসেন, আমি আর দ্বিধাবোধ করব না, সাথে সাথে চলে যাব। আমার কাছে দল আগে, দেশ আগে, আমার নেতা কর্মী আগে, তারপরে অন্য কিছু। দেশের প্রশ্নে, নেতা কর্মীর প্রশ্নে, জনগণের প্রশ্নে কোন আপোষ হবে না ইনশাআল্লাহ। আপনারা আমাকে রাত কি দিন ফোন দিবেন ইনশাআল্লাহ। যদি ফোন রিসিভ না করতে পারি, ব্যাক করব। এবং আপনাদের পাশে থেকে সামনের দিনগুলোতে এই আমজনতার দলকে সারা বাংলাদেশের মধ্যে এমন একটি সুন্দর দল হিসেবে সুসংগঠিত করব, যেন পৃথিবীর মানুষ তাকে বলে এটাই হলো রাজনৈতিক শিষ্টাচার, এটাই হলো রাজনৈতিক দলের চরিত্র, এটাই হলো রাজনৈতিক দলের স্ট্রাকচার। এমন একটি স্ট্রাকচার তৈরি করতে চাই আপনাদের সহযোগিতা নিয়ে। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সম্পর্কে মতামত প্রকাশ করছেন সোরাইয়া ইয়াসমিন আপু, উনি ওনার মত প্রকাশ করছেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি সুরাইয়া ইয়াসমিন, পেশায় একজন ইংরেজি প্রভাষক, খিলগাঁও মডেল কলেজ, ঢাকা, এবং আমার চাকরির বয়স হচ্ছে 6 years is running। এবং আমি হচ্ছে আমজনতা দলের আগে থেকেই, এই নামকরণের অনেক আগে থেকে এখানে আসা যাওয়া, কিন্তু আমজনতা দলের নামকরণ থেকে এই পর্যন্ত আমার মনে হয় সব কিছু মিলাইয়া হয়তো 2 দিন বা 3 দিন এখানে আমি আসতে পারি নাই। আদারওয়াইজ আমি সবসময় এখানে প্রেজেন্ট থেকেছি, প্রত্যেকটা কর্মসূচি, প্রত্যেকটা সংবাদ সম্মেলন, প্রত্যেকটা মিছিল, প্রত্যেকটা মিটিং, মানে প্রত্যেকটা অ্যাক্টিভিটিসে। আমি আমার চাকরির পরে যদি কোনো কিছুকে ভালোবেসে থাকি, যে প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে আমজনতার দল। এটাকে আমি খুব মন প্রাণ দিয়ে ভালোবাসি। কিন্তু আমার মাথায় এসেছে যে অ্যাজ এ টিচার, যেহেতু আই এম ওয়ার্কিং অ্যাজ অ্যান ইংলিশ লেকচারার, so I should do something for educational system of my country on behalf of Amjanatar Dal. So I have chosen this post for myself. And আপনারা যদি মনে করেন যে আমি একজন শিক্ষক হিসাবে, তাছাড়া আরো একটি কথা, আমি কিন্তু সরাসরি আমজনতার দলে কাজ করতে আসি নাই, যে ডিরেক্টলি এখানে চলে আসছি। আমি 35 মুভমেন্ট বাংলাদেশ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদের প্রধান সমন্বয়ক হিসেবে লাস্ট 6-7 বছর ধরে কাজ করতেছি। আপনারা অলরেডি জানেন ইতিমধ্যে সেই মুভমেন্টটা কিন্তু অনেকটা সফল হয়েছে, 30 থেকে 32 করা হয়েছে, এখনো কাজ চলছে। পাশাপাশি আমি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশনস রয়েছে আমার 2-3টা। তো আমি আসলে 18 সাল থেকে প্রত্যেকটা আন্দোলনেও আমি মোটামুটি জড়িত ছিলাম, অনলাইন অফলাইন, যখন যেখানে যেভাবে পেরেছি। তো সেই সকল জায়গা থেকে আসলে এখানে আসা, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাওয়া, এবং বিশেষ করে গবেষণা রিলেটেড যে কাজগুলো, যে জায়গাগুলোতে আমাদের হাত দেওয়া উচিত, কথা বলা উচিত, কাজ করা উচিত, চেঞ্জ আনা উচিত, বিশ্বের সাথে তাল মিলিয়ে আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা উচিত। শিক্ষা পদ্ধতি, যে সকল সেক্টরে কাজ করতে হবে, সব জায়গায় আমি সর্বোচ্চ চেষ্টা অ্যাপ্লাই করব আমজনতা দলের পক্ষ থেকে। তো আপনারা যদি আচ্ছা, আমি শিক্ষা গবেষণা পদে দাঁড়িয়েছি, সুরাইয়া ইয়াসমিন লেখা আছে, আপনারা দেখতেই পাবেন। যদি আপনারা আমাকে যোগ্য মনে করেন, অবশ্যই আমাকে নির্বাচিত করবেন। আর তাছাড়া যদি আমার এই পদে অন্য কেউ আসে,
আমি তাকে মনে প্রাণে মেনে নিব, আমরা সবাই একসাথে কাজ করব। সো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুন্দর মতামত প্রকাশ করার জন্য। বন্ধুরা, আপনাদের সামনে মত প্রকাশ করছেন জনাব মোহাম্মদ সোহাগ আফ্রিদি, প্রচার সম্পাদক হিসেবে নির্বাচন করছেন। সোহাগ আফ্রিদি সাহেব। প্রিয় সম্মানিত সুধী ভোটারবৃন্দ, আমার সম্মানিত আহ্বায়ক মহোদয়, সদস্য মহোদয়, অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় সহযোদ্ধা, সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সোহাগ আফ্রিদি। আমি যে গড়টিতে আছি, এই গড়টি 18 সালের পরের দিক দিয়ে শুরু হয়। সেই থেকে একটু একটু করে লেগে আসি, আলহামদুলিল্লাহ অতবধি লেগে আসি। আমি এর আগে শরীয়তপুর জেলায় সভাপতিত্ব করেছি, তার আগে কেন্দ্রীয় সদস্য ছিলাম, এরপরে আমি আমজনতা দলের প্রচার ও অর্থ সমন্বয়কের দায়িত্ব পালন করে যাচ্ছি। এখন আমি প্রচার সম্পাদক হিসেবে আপনাদের মূল্যবান আমানত ভোট চাচ্ছি। আমি যদি জয়যুক্ত হই, আমি যদি প্রচার সম্পাদক হিসেবে আপনারা আমাকে মনোনীত করেন, নির্বাচিত করেন, সেক্ষেত্রে আমি আমার একটা উদ্দেশ্য, আমি এই আমজনতার দলকে গাজওয়াতুল হিন্দের অংশ মনে করি। আপনার কাছে প্রশ্ন থাকতে পারে কেন? কারণ এই উপমহাদেশে যদি ভারত বিরোধী কেউ দাঁড়ায়, ভারতের বিরুদ্ধে যে দাঁড়াবে সেই গাজওয়াতুল হিন্দের অংশ, সেটা আমার কথা না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী করে গেছেন। তো ভাই, আমার উদ্দেশ্য হলো এই আমজনতার দলকে কিভাবে বিশ্বব্যাপী সমাদৃত করা যায়, সারা বিশ্বের কাছে পরিচিত করা যায়, সেই লক্ষ্যে আমি আইটি সেলে কাজ করব। আমি ফিউচার আইটি থেকে আইটি বিষয়ে জ্ঞান নিয়েছি এবং আমার সবচেয়ে বড় উদ্দেশ্য হলো বাংলাদেশের প্রত্যেকটা ঘরে এই দলের বার্তা পৌঁছে দেওয়া। আমি যদি বার্তা পৌঁছে দিতে পারি, 10টি ঘরে যদি বার্তা পৌঁছে দিতে পারি, আশা করছি 6 থেকে 7টি রেসপন্স আমি পাবো। সেখানে 2টি খারাপ রেসপন্স হতে পারে আর বাকি 4টি ভালো রেসপন্স হবে। তো সেই লক্ষ্যে এই যে আগ্রাসন বিরোধী দেখেন, বিভিন্ন প্রচার দেখেন, সেগুলো আমি ফ্যাসিস্ট আমলে আমার বিভিন্ন হুমকি ধমকি সত্ত্বেও, বিভিন্ন ঝামেলার সত্ত্বেও আমি করে গেছি। অসময়ে যেহেতু পেরেছি, আমি আপনারা আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আমি সামনে বীর দর্পে পূর্ণ শক্তি নিয়ে দলকে বিকশিত করার লক্ষ্যে আমি আমার প্রচার প্রসার প্রকাশনাকে আরো বেগবান করব। দলকে ইনশাআল্লাহ শক্তিশালী অবস্থায় নেওয়ার জন্য আমি কাজ করে যাব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সোহাগ আফ্রিদি সাহেবের সুন্দর মতামত প্রকাশ করার জন্য। এ পর্যায়ে আপনাদের সাথে মত প্রকাশ করছেন জনাব শফিকুর রহমান ভাই। উনি আপনাদের প্রচার সম্পাদক পদপ্রার্থী, তিনি রহমান ভাই। জনাব রহমান। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইনফিনি ফি হালালিকা ওয়া হারামিকা ওয়া আজমিনি বিফাদলিকা আম্মান সিওয়া। ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমি মোহাম্মদ শফিকুর রহমান, আমজনতা দলের প্রচার সম্পাদক পদপ্রার্থী। আমি বিশ্বাস করি প্রচারই প্রসার। সেই লক্ষ্যে আমি ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে একজন জব করি।
আমি চাই অনলাইন অফলাইনে দুইটি ভাবে আমাদের আমজনতার দলকে প্রান্তিক পর্যায়ে প্রতিষ্ঠিত করতে চাই। অবশ্যই আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়া, আপনাদের সমর্থন আমার জন্য আশীর্বাদ হিসেবে থাকবে ইনশাআল্লাহ। আমি আজকে আসলে কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, সবার উদ্দেশ্যে একটাই কথা, যোগ্য প্রার্থীকে ভোট দিবেন। আমাদের আমজনতার দলের জন্য এই মুহূর্তে যোগ্য প্রার্থীকে ভোট দেয়া বাঞ্ছনীয়। আমাদের আমজনতার দলকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। আমজনতার দল শুধু একটি রাজনৈতিক দল নয়, এটা একটা প্রতিজ্ঞা। আমি মনে করি সার্বভৌমত্ব রক্ষার প্রতিজ্ঞা, স্বনির্ভরতা গড়ার স্বপ্নের প্রতিজ্ঞা, সুশাসন প্রতিষ্ঠার প্রতিজ্ঞা। ইনশাআল্লাহ আমরা আমাদের স্বপ্ন পূরণে যথেষ্ট ভূমিকা পালন করব। আমাকে সবাই দোয়া করবেন। সবার জন্য শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সুন্দর ধন্যবাদ প্রকাশের জন্য রহমান ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখছেন, আপনাদের মতামত প্রকাশ করছেন দপ্তর সম্পাদক পদপ্রার্থী জনাব আবুল কালাম আজাদ সাহেব। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক পদপ্রার্থী। আমি বরিশাল বিভাগীয় সমন্বয়ক। আমি যদি দপ্তর সম্পাদক পদে যদি নির্বাচিত হতে পারি, আমি আপনাদের যা এই দলের জন্য যা করণীয় আপনারা আমার থেকে সবকিছু সহযোগিতা পাবেন। কিন্তু আমি দপ্তর সম্পাদক পদে অধিষ্ঠিত না হওয়ার আগেই আমি এই কার্যালয়ে আসার পর থেকে আমি যে কাজ করেছি সবাই জানে। এখন থেকে আমি যদি আপনাদের নির্বাচিত হতে পারি, তাহলে আমি আপনাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে চেষ্টা করবো। একটা মানুষের যোগ্যতা শুধু মানুষকে দেখলে যোগ্য হয় না, কাজের গুণকে যোগ্যতা বলা হয়। তাই আপনারা আমাকে একটা দপ্তর সম্পাদক পদে নির্বাচিত করলে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সুন্দর মতামত প্রকাশ করার জন্য এ পর্যায়ে মত প্রকাশ করছেন দপ্তর সম্পাদক পদপ্রার্থী জনাব মোজাম্মেল হক সাহেব। মোজাম্মেল হক সাহেব আছেন? সরি, উনি নেই। তাহলে এ পর্যায়ে আমরা মতামত শুনতে যাচ্ছি শিক্ষা বিষয়ক সম্পাদিকা জনাব সাগরে ইয়াসমিনের কাছ থেকে। আসসালামু আলাইকুম। আমি সাগরে ইয়াসমিন, আইনজীবী হিসাবে ঢাকা জজ কোর্টে কর্মরত আছি। আমি শিক্ষা এবং গবেষণা সম্পাদক পদে দাঁড়িয়েছি। আমজনতা দলের পক্ষ থেকে প্রথম কাউন্সিলে আমার নামটা অন্তর্ভুক্তি, এটা আমার জন্য খুব সৌভাগ্যের ব্যাপার। আপনাদের মাধ্যমে আমি জয়যুক্ত হয়ে যদি আসতে পারি, শিক্ষার ক্ষেত্রে আমার যোগ্যতা অনুযায়ী যতটুকু সম্ভব আমি আপ্রাণ চেষ্টা করব বিভিন্নভাবে পরিবর্তন আনার, সেটাকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার। এই সেহেতু আপনারা আমাকে যদি আস্থা পান, আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমি যেন সেখানে সর্বদা সত্যনিষ্ঠভাবে কাজ করে আমাদের দলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই তো আপনারা করবেন। হ্যাঁ, ভবিষ্যতে আমরা তো সবসময় ভারত আন্দোলনের ওতপ্রোতভাবে প্রথম একটা দল যেটা কিনা সবসময় ভারতের বিপক্ষে আমরা কথা বলে থাকি। আমরা জনগণকে প্রতিটা ক্ষেত্রেই উজ্জীবিত করি যেন তারা ভারত ইসরায়েলের প্রোডাক্টগুলো যেগুলো আমাদের নিত্য ব্যবহারযোগ্য জিনিস আমরা ব্যবহার করে থাকি, এগুলি আমরা সবসময় বর্জন করে চলবো এবং আমাদের দেশের অর্থনীতিকে আমরা একটা সুস্থ পর্যায়ে নিয়ে
ধন্যবাদ সুন্দর মতামত প্রকাশ করার জন্য। যারা মত প্রকাশ করেছেন অনুরোধ করে যদি সময় খুব সংক্ষিপ্ত 1 মিনিট করে বলবেন তাহলে ভালো হবে। এরপর যে মত প্রকাশ করছেন শিক্ষা বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ উজ্জ্বল সাহেব। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ উজ্জ্বল, আমি শিক্ষা ও গবেষণা সম্পাদক পদপ্রার্থী। আসলে সবাই সংক্ষিপ্ত হওয়ার কারণে সবার সঙ্গে আসলে নির্বাচনী প্রচারণা করতে পারি দুঃখ প্রকাশ করছি। তো আমার সম্পর্কে বলতে গেলে আমি আসলে দীর্ঘদিন দেশে বাইরে ছিলাম, বাইরে পড়াশোনা করার জন্য আমার দীর্ঘ একটা সময় ইংল্যান্ডে বসবাস করতে হয়। ওখানে ইউনিভার্সিটি ওয়েলস থেকে আমি আমার ব্যাচেলর মাস্টার্স কমপ্লিট করি এবং মাল্টিনেশনাল আমার বিভিন্ন কোম্পানিতে আমার কাজ করার সুযোগ। তো একটা সময় আমার মনে হলো যে আমার যে যোগ্যতা, আমার যে চিন্তা, আমার যে চেতনা বা আমার যে দেশের প্রতি কমিটমেন্ট, এটা আমি বিদেশ থেকে কখনোই করতে পারবো না। এই জন্য দেশে চলে আসা হয়। দেশে আসার পর আমার কাছে মনে হয়েছে আমাদের দেশের যে প্রধান যে সমস্যা, বেকারত্ব সমস্যা, এটা নিয়ে কীভাবে কাজ করা হয়। এই জন্য আমি বিভিন্ন ট্রেনিং সেন্টার সেট আপ করে দেশের বেকারত্ব নিয়ে কাজ করি। তো কাজ করতে করতে একটা সময় মনে হয়েছে যে আমাদের দেশে আমাদের যে চিন্তা, আমাদের যে মানসিকতা, এটার চেঞ্জ যদি আমরা করতে না পারি তাহলে জাতি হিসেবে আমরা কখনো শক্তিশালী একটি জাতি হয়ে উঠতে পারবো না। তো এটার জন্য আমার কাছে মনে হয়েছে যে আমাদের মানসিকতা এবং আমাদের চিন্তা ভাবনার যে পরিবর্তন, এটার জন্য শিক্ষা নিয়ে আমাদের কাজ করা অবশ্যই কর্তব্য। তো এই জন্য কাজ করতে করতে একটা সময় তারিক ভাইয়ের সঙ্গে আমার পরিচয় একটা প্রোগ্রামে, সেখান থেকে আমি জয়েন করি এবং এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যদি বাংলাদেশের সত্যিকারের দেশপ্রেমিক দল হিসেবে একটা বা দুইটা দলকে আমাদের বাছাই করেন, এর মধ্যে আমজনতা অবশ্যই একবার কর্তব্য থাকবে। তো আমি যেই কারণে আসলে আমাদের শিক্ষা গবেষণা পদটাকে পছন্দ করেছি, কারণ আমার চিন্তা ভাবনা হচ্ছে যে আমি বাংলাদেশের মানুষের রাজনৈতিক যে চিন্তা, এটা নিয়ে কাজ করবো। এই জন্য আমার ওই পদটা চুজ করা। তো আপনারা যদি আমাকে সুযোগ দেন তো ইনশাল্লাহ আমি রাজনৈতিক শিক্ষা সচেতনতা বৃদ্ধি, এটা নিয়ে কাজ করবো, গবেষণা ভিত্তিক নীতি নির্মাণ, এটা নিয়ে কাজ করবো এবং শিক্ষা ও দক্ষতা উন্নয়ন নিয়ে কাজ করবো এবং জাতীয় ও আন্তর্জাতিক গবেষণার সাথে সংযোগ স্থাপন করে কিভাবে মানুষের রাজনৈতিক চিন্তা আরো বিকাশ করা যায়, এটা নিয়ে কাজ করবো এবং দলীয় প্রকাশনা এবং জার্নাল পাবলিশের মাধ্যমে আমাদের দলীয় যে বয়ান, যে আমাদের রাজনৈতিক বয়ান, এটা মানুষের কাছে ছড়িয়ে দিব এবং আমাদের প্রচারে যে ভাইরা কাজ করতেছে তাদেরকে আমার গবেষণার মাধ্যমে তাদের যে বয়ানটা, এটা যাতে সাধারণ মানুষ বুঝতে পারে, এটা সাধারণ মানুষের কাছে আমি পৌঁছে দেওয়ার জন্য কাজ করবো। ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে যোগ্য প্রার্থী মনে করেন, আপনাদের ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। ধন্যবাদ। ধন্যবাদ সুন্দর মতামত প্রকাশের জন্য। কিন্তু আমরা অনুরোধ করেছি 1 মিনিট করলে ভালো হয়, যত শর্টে সুন্দর কথা বলতে পারেন। এ পর্যায়ে মতামত প্রকাশ করছেন সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী জনাব এনামুল হক সবুজ সাহেব। এনামুল হক সবুজ সাহেব নেই, আমরা চলে যাচ্ছি অন্যজনের কাছে। এবং পর্যায়ে বক্তব্য মতামত প্রকাশ করছেন জনাব ফয়সাল আহমেদ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে বৈঠকে কাউকে বিভ্রান্ত করার ইচ্ছা আমার নেই, ভোট চাওয়ার ইচ্ছা আমার নেই। আপনাদেরকে শুধু আমি একটা মেসেজ দিই, আপনার দৃষ্টিতে আপনার যাকে যোগ্য মনে হয়, যাকে মনে হয় কর্মী বান্ধব, যাকে মনে হয় যে 64টা জেলা নিয়ন্ত্রণ করার সক্ষমতা রাখে, যাকে মনে হয় এই আম জনতার দলকে প্রভাবিত করতে পারবে এবং আগ্রাসনের বিরুদ্ধে সবসময় এই আম জনতা দলের প্রধান লাঠি হিসাবে থাকবে, আপনারা সবাই তাকে জয়যুক্ত করবেন। সে XYZ যেই হোক, আপনার বিবেককে নাড়া দিন। আসলে আম জনতার জন্য কে সামনে এই বৈঠা ধরবে, কে সামনে আমাদের পথ প্রদর্শক হবে। আজকে আমাদের ছোট্ট একটা কাউন্সিলের মাধ্যমে, আজকে একটা ভোটের মাধ্যমে আমরা সেটা প্রমাণ করব। সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো, কালো সাদা মিক্স করব না। আমরা চেষ্টা করব যে যোগ্য তাকে অবশ্যই ভোট দিন, সেটা আমি হই আর আরিফ বিল্লাহ ভাই হোক, XYZ যে হোক। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আরিফ বিল্লাহ ভাই আম জনতা দলের সবচেয়ে পুরানো আমার সহযোদ্ধা।
এনামুল হক সবুজ ভাই, আমরা সবাই একসাথে সিদ্ধান্ত নিয়ে এই গণ অধিকার থেকে সরে এসে এই দল গঠন করেছি। আমরা কেউ কারো হিংসাত্মক কোনো মন মানসিকতা নিয়ে নাই। আরিফ বিল্লাহ ভাই যদি জয়ী হয় আমি ওনাকে মিষ্টি খাওয়াবো, উনি যদি জয়ী হয় উনি আমাকে মিষ্টি খাওয়াবে। আমাদের মধ্যে আমরা কোনো ক্যাপশন চাই না, আমরা চাই ভ্রাতৃত্ববোধ। আমি চাই এখানে আমি হাসি মুখে ফিরে যাই, আমি চাই আমার বড় ভাই আরিফ বিল্লাহ ভাই এখান থেকে হাসি মুখে ফিরে যায়। আমরা কোনো বিভ্রান্ত ছড়াবো না, যে যোগ্য তাকে আমরা খুঁজে বের করবো। ধন্যবাদ। ধন্যবাদ। সুন্দর মতামত প্রকাশ করার জন্য এ পর্যায়ে মতামত প্রকাশ করবেন আমাদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব মোহাম্মদ মোস্তফা সাহেব। জনাব মোহাম্মদ মোস্তফা। কথা জান না ভালো। আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধাবৃন্দ, আপনাদের সামনে পদপ্রার্থী হইতে পারছি সেজন্য আপনাদের কাছে দোয়া চাই। আমি যখন তারেক ভাইকে প্রস্তাব দিয়েছি, ভাই আমি আপনার সাথে দাঁড়াবো, তারেক ভাই আমাকে বলছে যে এটা গণতন্ত্র অধিকার, দাঁড়াতে পারেন। আমি নির্বাচন ফরম কিনছি, পাবেন পাবেন পাবেন, সমর্থন আছে, সমর্থন আছে। আসসালামু আলাইকুম। একটা তালি হবে। ধন্যবাদ বন্ধুরা। আসলে মানুষকে সবাইকে হাসালেন এবং একজন আমি মনে করি সবচেয়ে সংগঠনের শক্ত প্রতিপক্ষ সাধারণ সম্পাদকের বিপক্ষে দাঁড়িয়েছেন, তাকে আমি ধন্যবাদ জানাই, অশেষ ধন্যবাদ। যাই হোক, এ পর্যায়ে মত প্রকাশ করবেন আমাদের কাঙ্ক্ষিত প্রিয় ভাই জনাব তারেক ভাই। আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ সবাইকে। আমি অনেক অল্প বয়সে আমজনতা দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছিলাম। আমি আসলে খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম যে এটা কতটা সহজ হবে বা কঠিন হবে বা আমরা পারবো কিনা। আমি এরকম গুরুত্বপূর্ণ পদে আগে কখনো পারফর্ম করি নাই। মাঠে ঘাটে বিভিন্ন অ্যাক্টিভিজম, নাগরিকদের সমস্যা হলে বা কোনো একটা গোষ্ঠীর সমস্যা হলে ওইটার পিছনে ছোটা, আমি ওই ধরনের একজন অ্যাক্টিভিস্ট ছিলাম, প্রবলেম সলভিং অ্যাক্টিভিস্ট যেটাকে বলে। তো সেখান থেকে আমজনতা দলের সদস্য হিসেবে আমাদের যে ভাইরা ছিল তারা আমাকে দায়িত্ব দিয়েছিল। আমি চেষ্টা করেছি আমাদের এই সমাজের যারা সম্ভাবনাময় নেতৃত্ব আছে তাদেরকে একত্রিত করার জন্য। আমি আসলে খুব ভাবছিলাম, নিজেকে খুব হালকা মনে করতাম যে আমরা আসলে কে, কিন্তু আমরা যখন এই গণ অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থানের সামনে দাঁড়ালাম, যখন আগে ঠুনকো মনে হলেও আমার ওই সময় মনে হচ্ছিল আমি এই দেশের মালিক। ঠিক আছে, ওই জায়গা থেকে সবাইকে সাহস করে আমরা একত্রিত করলাম এবং সবাইকে লড়াইয়ে সামনের দিকে আগায় নিয়ে আসলাম। আমি মনে করি আপনারা সামনে যারা আছেন, ঠিক 1 মাস আগেও আমাদের অনেকের রাজনৈতিক পরিচয় ছিল না। আপনারা এটাকে কোনোভাবে হালকা ভাবে নেবেন না, আমিও হালকা ভাবে নিই না। বাংলাদেশে যদি 5টা প্রভাব রাখা দলের নাম মনে করেন যে এই সমাজে চেঞ্জ মেকার দল কোনটা কোনটা, কারা কারা রাষ্ট্রের পরিবর্তনের জন্য সারাক্ষণ পাঁচ করছে রাষ্ট্রকে, তাহলে আমাদের এই ছোট্ট দলটার নাম বলতে হবে। এবং আমি মনে করি এখানে যে সকল সদস্য সচিব আছেন, আহ্বায়ক আছেন, তারা এই চেঞ্জ মেকারদের এক একটা আঞ্চলিক প্রতিনিধি। তো আমরা কেউ নিজেদেরকে ঠুনকো মনে করবো না। আমরা যখন রাস্তা দিয়ে যাব তখন যেন ওই রাস্তা আলোকিত হয়। আমাদের বদভ্যাস থাকলে বদভ্যাস ত্যাগ করবো। আমাদের
রাগ থাকলে রাগ কন্ট্রোল করবো, জিদ থাকলে জিদ কন্ট্রোল করবো। আমাদের মেধা, মনন, রাগ, জিদ সবকিছু আমাদের দেশকে মেনটেন করবে। আমরা দেশের জন্য রাখবো, দেশের জন্য জিদ করব, আমাদের দেশের মানুষের জন্য জিদ করব, কিন্তু আমার ব্যক্তিগত ভিতরের যে শয়তান, এই শয়তানের জন্য জিদ করব না। আমরা প্রত্যেকেই এক একটা ইগো নিয়ে থাকি। আমরা ইচ্ছা করে এই ইগোটাকে সলভ করি না, আমরা চাই না এটা সলভ হোক। আমরা এটাকে আদর যত্ন করে, এটা আমার ইগো, ঠিক আছে, এটাকে আমি আঘাতপ্রাপ্ত হতে দেব না, এভাবে ভাবি, তাই না? এইটাই আমাদের সবচেয়ে ক্ষতির কারণ। আমাদের এই ইগোটা, আমরা যে ইগোটাকে নার্সিং করি নিজের মতো করে, যত্ন করি, এটা আমার ইগো, এটাকে আঘাতপ্রাপ্ত হতে দেওয়া যাবে না। এইটা আমাদের অনেক ক্ষতি করে, দলের ভিতরে এটা আরো অনেক বেশি ক্ষতি করে, বেশি ক্ষতি করে। তো এটা আসলে কিছুই না আমি মনে করি। আপনারা আমজনতা দলের তিনটা আমাদের মূলনীতি আছে, সবাই একত্রিত হয়েছে, একটু বলি। আচ্ছা, সার্বভৌমত্ব, স্বনির্ভরতা এবং সুশাসন। আচ্ছা, সার্বভৌমত্বের ব্যাখ্যা কি? সার্বভৌমত্ব একটা অতি অপরিচিত একটা শব্দ, খুবই অপরিচিত শব্দ, যেটা বাংলাদেশের মানুষকে আমজনতার দল শিখিয়েছে গত 1 বছরে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই সার্বভৌমত্ব শব্দ সম্পর্কে জানতো না। এই নামে যে শব্দ আছে, যেটা রাজনৈতিক মূলনীতি হতে পারে, তাদের কারো এই চিন্তায় ছিল না। ছিল নাকি? এমনকি আমাদের মুক্তিযুদ্ধের মূলনীতির মধ্যেও সার্বভৌমত্ব শব্দটা নাই, আছে নাকি? অথচ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ। সার্বভৌমত্ব কি? আমাদের স্যার বলেন যে আপনার যে বিল্ডিং, এই বিল্ডিং এ আপনি থাকেন, এই বিল্ডিং এ আপনার বিল্ডিং না, কোন ঘরে কে থাকবে, কোন বিছানায় কে শোবে, এটা বাড়ির মালিক হিসেবে আপনি নিয়ন্ত্রণ করবেন না? এটা নিয়ন্ত্রণ না করে আপনার বাসার একটা বাচ্চা যদি পাশের বাড়িতে গিয়ে বলে আমি ওই বিছানা চাই, আপনি একটু ব্যবস্থা করে দেন, তাহলে আপনার বাড়ির সার্বভৌমত্ব নষ্ট হয় কিনা? হয়। ঠিক একইভাবে রাষ্ট্রের সার্বভৌমত্ব হলো, এই রাষ্ট্রের কোন রাজনৈতিক কর্মী যদি পাশের দেশে গিয়ে বলে আমাকে অমুক পদে গিয়ে বসান, তখনই রাষ্ট্রের সার্বভৌমত্ব নষ্ট হয়। আমাদের সার্বভৌমত্বের জায়গাটা ওই জায়গায়, আমাদের দেশ, আমরা এটা নীতি নির্ধারণী করব, আমরা আইন পাশ করব, আমরা এর ভালো মন্দ বুঝবো। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, মায়ানমার অথবা আমেরিকাকে আব্বা রাখে, সে আব্বা বা আরেক আব্বা রাশিয়া বা চীন, কোন আব্বা আমাদের নীতি ঠিক করে দেবে না। এটা আমাদের হলো সার্বভৌমত্বের জায়গা। যেমন সার্বভৌমত্বের জায়গাটা কেমন, আমরা পতাকা উড়াবো, দেশের পতাকা, ফিলিস্তিনের পতাকা উড়াবো, তার পাশাপাশি এদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষরা কালেমার পতাকা উড়ায়। দেখেন, বলছে যে না, কালেমার পতাকা উড়ানো যাবে না। কেন উড়ানো যাবে না? বলছে যে আমেরিকা, ইউরোপ মাইন্ড করবে। আমাদের সার্বভৌমত্ব দুর্বল হয়েছে কিনা বলেন? হয়েছে। এটাও যারা করছে তারা আমাদের সার্বভৌমত্বের বিরোধী কাজ করছে। এটা আসলে সবাই বুঝতে পারবে না। আপনি একটা বর্ষিয়ান রাজনীতিবিদকে ডাইকে দেন এখানে সার্বভৌমত্ব বিষয়ে 2 মিনিট বলেন, ওর হাঁটু কাঁপে, বলতে পারবে না, কারণ ও অলরেডি দালাল হয়ে বসে আছে। ঠিক আছে, বসে আছে, ও বলতে পারবে না, ওর মাথায় আসবে, আটকে দেবে, না এটা বলা যাবে, এটা বলা যাবে, এই যে বলতে পারে না, এটাই আমাদের সার্বভৌমত্বের সংকট। তো আপনারা যখন এলাকায় যাবেন, নাগরিকদেরকে এটা, এই সার্বভৌমত্বের যে নার্সিং, এটা একটা জিদ, জাতীয়তাবাদের জিদ হলো সার্বভৌমত্ব। জাতীয়তাবাদ কি জিনিস? আমার অস্তিত্ব, আমার মালিকানা, আমার কর্তৃত্ব, আমার নীতি আমি প্রয়োগ করব, আমার স্বার্থ রক্ষা করবো, আমার স্বার্থের সাথে সাংঘর্ষিক কিছু হলে আমি মানবো না, আমি মানি না। এই জিদটাই হলো সার্বভৌমত্ব, জাতীয়তাবাদ। তো এইটা যখন প্রান্তিক পর্যায়ে আপনারা কাজ করবেন, এই মেসেজগুলো দিবেন। আর স্বনির্ভরতা কি জিনিস? স্বনির্ভরতা একটা কথা ছিল, আমাদের কোন ভাই যেন বলছিল, ঠিক আছে, যে আপনার হলো আমার মা দুর্বল, আমার মা গরিব, ঠিক
আছে, হ্যাঁ আমার মা সুন্দর না, তারপরে আমি আমার মাকে ভালোবাসি এবং আমার মায়ের দেওয়া মোটা কাপড় আমি গায়ে পরি। বুঝতে পারছেন? অন্যের সিল থেকে আমি লোভ করি না, এইটাই আমি ব্যবহার করব। আরো অনেক বিষয় রয়েছে। স্বনির্ভর জায়গাটা কেমন যে আমরাই সবকিছু বানাই ফেলবো, বুঝতে পারছেন? এটা আমরা করে ফেলবো। কিভাবে করা যায়? যেমন আমাদের ট্রান্সশিপমেন্ট ইন্ডিয়া বন্ধ করে দিল, আমি তো এটাকে সুদিন মনে করি। এর ফলে সিলেট শাহজালাল সিলেট বিমানবন্দরে সেখানে এই ট্রান্সশিপমেন্ট মানে পরিবর্তে এখানে কার্গো বিমান চালু করা হলো। আমি তো মনে করি আমাদের উত্তর এয়ারপোর্টেও এরকম কার্গো সিস্টেম এখান থেকে ডেভেলপ করা উচিত এবং এই এয়ারপোর্টের পাশে একটা বড় সবজির হাট থাকা উচিত। প্রত্যেকটা দেশের একটা সম্পদ আছে না, আমাদের সম্পদটা হওয়া উচিত এই এয়ারপোর্টের পাশে একটা সবজির হাট, যেখানে বিদেশি যাদের সবজি দরকার ওরা এই হাবে এসে কোয়ালিটিফুল সবজি এখান থেকে কিনে 1 প্লেট ভর্তি 2 প্লেট ভর্তি তার মধ্যে ঘরে নিয়ে যাবে। আমরা যেরকম টাউনের মধ্যে ব্যাগ ভর্তি বাজার নিয়ে যায় না, ওইরকম বিদেশিরা আমার উত্তরা এয়ারপোর্টের পাশে সবজি হাবে আসবে, আইসা 1000 পিস মিষ্টি করে নিয়ে যাবে এখানে, তাই না? তাহলে তখন আমার সম্পত্তি হলো আমাদের সবজি। আল্লাহ আমাদের মাটি এমন উপর করে দিয়েছে, পরিবেশ এমন উপর দিয়েছে, দেয়াল ফাটলে ওই দেয়ালে ফাটাল দিয়ে পডকাস্ট হয়ে যায়, তাই না? এটা অন্য দেশে হয়, অন্য দেশের পলিথিন দিয়ে উড়ায় দেয়, তাপ দেয়, হিট দেয়, তারপরে একটা চারা জন্মায় বীজ থেকে। সেটা আমাদের প্রয়োজন হয়, যেটা আমাদের শক্তি, এইটাকে মার্কেটিং করে আমাদের কৃষিকে শিল্পের পর্যায়ে নিতে হবে, ইন্ডাস্ট্রির পর্যায়ে নিতে হবে। আমরা নিতে পারি না। এই ধরনের কি কাজ করতে পারি? স্বনির্ভরতার আন্দোলন হলো আমাদের মাঠ পর্যায়ে যে যুবকরা আছে ওদেরকে বলতে লজ্জা পায় না। কি একটা অদ্ভুত জিনিস দেখো, আপনি একটা অফিসে বসে আছেন, 10 পয়সা জায়গায় 20 পয়সা লাভ করলে আপনার নিজের সাপ্লাই চেইন যে আছে সে বলে সারা বাটপা। বুঝতে পারছেন? 1 টাকা জায়গায় 2 টাকা প্রফিট করলে বলে সারা বাটপা, বলে না? কিন্তু আল্লাহ আমাদের যে জমি দিয়েছে 20 পয়সার বীজ বুনলে এখানে 50 টাকা ফসল পাওয়া যায়, কেউ আমাকে বাটপার বলবে না। তাহলে সেই সুন্দর পেশাটাকে আমরা অসম্মান করি। আমাদের স্বনির্ভরতার আন্দোলন হলো আমাদের সমাজকে এই কৃষির জায়গাটাতে শক্তিশালী করা। আমরা সবাইকে এই মার্কেটিং করবেন, কৃষি আমাদের সম্মানের জায়গা, স্বনির্ভর আমাদের হতেই হবে। আরেকটা হলো সুশাসন। সুশাসন মানে আমাদের যে আইনটা আছে না, বিচারটা আছে না, এই কোনটাই গরিব মানুষের জন্য, একটা আইন গরিব মানুষের জন্য, কোন আইন গরিব মানুষের জন্য না। এবং গরিব মানুষ একটা বিচার নিয়ে হাইকোর্ট থেকে বের হয়ে আসবে, এটা অসম্ভব, 100 ভাগ অসম্ভব। কোন গরিব হাইকোর্ট থেকে একটা রায় বের করে আসতে পারবে না। তাহলে আমজনতা দল, অথচ সুশাসন সবচেয়ে জরুরি জিনিস, চলতে উঠতে ফিরতে সব জায়গায় সুশাসন। চেয়ারম্যানের দ্বারা সুশাসন লঙ্ঘন হচ্ছে, কমিশনার দ্বারা হচ্ছে, উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সবার দ্বারা সুশাসন লঙ্ঘিত হচ্ছে। এবং প্রত্যেকটা আইন কানুন এই সকল মন্ত্রী এমপি তাদের শাসনকে রক্ষা করার জন্য। আমজনতা দল এই সুশাসনের পয়েন্টটাকে নিয়ে আমরা নাড়াচাড়া করবো। আমরা খেলবো এটা নিয়ে, কোন জায়গায় ট্রাবল। যেমন একটা দাবি আমরা করেছি, দণ্ডবিধি 77-এ বলা আছে একজন বিচারক, এটা নিয়ে সাধনা প্রকাশ করছে, একজন বিচারক সে ভুল বিচার দিলেও তার কোনো শাস্তি হবে না। এটার নাম কি জানেন? যে এই যে মানে হলো জুডিশিয়াল মানে সেফটি অ্যাক্ট বা এই ধরনের নাম দিচ্ছে। বিচারকরা অন্যায় করলেও কোনো শাস্তি হবে না, যদি ভুল রায় দেয় ফাঁসি দেয় শাস্তি হবে না, যদি অবৈধভাবে 6 মাস জেল দিয়ে রাখে শাস্তি হবে না, 3 বছর জেল দেয় শাস্তি হবে না। এই যে শাস্তি হয় না, এই শাস্তি না হওয়াতে একজন বিচারক জল্লাদে রূপান্তরিত হয়, কসায়ে রূপান্তরিত হয়। আমজনতা দল এই ধরনের সেন্সিটিভ ইস্যু নিয়ে কাজ করতে চাই, আমরা কাজ করব। এতিম যদি মারা যায়, এতিমের বাবা মা মারা গেছে না, বাবা মা মারা গেলে সম্পদ পাবে না, সে ব্যাংকে টাকা আছে, বিভিন্ন সম্পদ আছে, ঠিক আছে? এইখানে একটা কালো আইন আছে যে এতিম এই টাকা যদি পাইতে চায় তাহলে 1 লাখ টাকার নিচে হলে তাকে 1% হারে
কর দিতে হবে, ভালো করে বলছেন কিন্তু। আর যদি বাবার সম্পদ যদি 2 লাখ মানে 1 লাখ টাকার উপরে হয় তাহলে 2% হাই কর দিতে হবে। অর্থাৎ আমাদের রাষ্ট্র এইরকম ন্যায় বিচার নিশ্চিত করে যে এতিমের উপরেও কর খাইতে চায়। ঠিক আছে, এইরকম অনেক বিষয় আছে যেগুলো আমরা অনেক জানি না এখনো। নতুন দল, আমাদের লক্ষ্য উদ্দেশ্য এগুলো এখনো আমরা ঠিক করতে পারিনি, মেরামত অবস্থায় আছে। আমরা সবাই মিলে কাজ করলে এই জায়গাগুলো চিন্তা ভাবনা এগুলো আমরা বানাবো। আমরা মনে করি আমাদের এই ঘরটা জ্ঞানহীন হয়ে আছে। আমরা প্রত্যেকদিন একটা করে জ্ঞানের ইট এখানে রাখবো, রাখতে 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 বড় একটা বিল্ডিং বানাই দেবো, এবং সেই জ্ঞানটা হবে আমাদের আদর্শ। ধন্যবাদ সবাইকে। আমাকে আম জনতা দলের সাধারণ সম্পাদক পদে আপনারা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত হতে সহায়তা করবেন। ধন্যবাদ খুব সুন্দর মতামত প্রকাশ করার জন্য। আসলে আমি বিশ্বাস করি আমাদের সার্বভৌমত্ব, স্বনির্ভরতা এবং সুশাসন এটা সত্যি জরুরি, এটা প্রয়োজন। আমি বিশ্বাস করি বাংলাদেশের আম জনতার দল প্রতিটা সৈনিক এক একটা টাইগার, এরা বাংলার জন্য সেটা প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। এ লক্ষ্যে আমাদের মাঝে সাথরা আপু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনি আমাদের সামনে আসুন। আমরা সাধারণ আপনার মুখে কিছু কথা শুনবো। তার আগে আমাদের যারা প্রার্থনা করছেন তাদের মতামত তুলে নিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বা তার মত প্রকাশ করবেন জনাব আহমেদ সৈকত সাহেব, উনি সভাপতি পদপ্রার্থী। জনাব আহমেদ সৈকত। জনাব আহমেদ সৈকত। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অনেক ধন্যবাদ। বৈশাখের শুভেচ্ছা সবাইকে। সবাই আপনারা কেমন আছেন? ওকে। ডেমোক্রেসি বা গণতন্ত্র এটা মানুষের কথা বলে, রাইট? প্রত্যেকটা দলের ভেতরে যদি আমরা ডেমোক্রেটিক প্র্যাকটিস, নর্মস, ভ্যালিউস, মূল্যবোধগুলো চালু করতে পারি, এগুলো প্র্যাকটিস করতে পারি, অনুশীলন করতে পারি, তাহলে আমরা এটা নিজেদেরকে বলতে পারবো যে আমরা আম জনতার দল, আমাদের দলের ভিতরেই গণতন্ত্র চর্চা করি। অফকোর্স আমাদের কেউ বেশি কন্ট্রিবিউশন করেন, কেউ কম কন্ট্রিবিউশন করেন, দ্যাট ডাজন্ট ম্যাটার। আলটিমেটলি যেটা ম্যাটার্স করে সেটা হচ্ছে আমরা সবাই এই দলের এক একজন সাধারণ সদস্য, এবং সবাই আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে করে বাংলাদেশে ফ্যাসিবাদী শক্তি যারা আমাদেরকে গত 16টা বছর আমাদের বুকের উপর পাড়া দিয়েছিল, তারা যাতে কোনোভাবে কামব্যাক করতে না পারে। সেজন্য আমাদের দলের ভিতরে একতা দরকার, দলের বাইরে একতা দরকার, জনগণের সাথে আমাদের সম্পর্ক দরকার। সো সবকিছু যদি আমি বলি এইভাবে যে আমরা কেন এই দল করছি, আমি মনে করি আমাদের দল করার কিছু ফান্ডামেন্টাল রুলস আন্ডারস্ট্যান্ডিং আছে, বুঝার বিষয় যে কেন আমি করছি। কেউ একজন আমাকে বলে আমি কেন আম জনতা দল করবো, তো তখন আমি এই কথাগুলো বলি যে আমরা ফ্যাসিবাদ বিরোধী, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ এবং যে ধর্মীয় মূল্যবোধকে আমরা প্রমোট করি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ভারতীয় আগ্রাসন, যেটা আমাদের একেবারে প্রাইমারি ফোর্স অফ আন্ডারস্ট্যান্ডিং, যে আমাদের দুনিয়া দেখার যে চিন্তা ভাবনা। প্রত্যেকটা দলের একটা রাজনৈতিক আইডিওলজি থাকে, তো আমাদের দলের আইডিওলজি এটা। এবং ব্যক্তিগতভাবে আপনারা আমাকে অনেকে চেনেন না, আমি আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে অনার্স মাস্টার্স করেছি, কূটনীতি এই জিনিসটা নিয়ে। সো আমি বলেছিলাম যে আমাদের অফিসে আন্তর্জাতিক বিষয়ক একটা পোস্টও দরকার আছে, রাইট? সো ইনশাল্লাহ এটাও হবে। অ্যাজ ওয়েল অ্যাজ আমি বিশ্বাস করি, আমি বয়সে ছোট, বাট আপনারা যদি মনে করেন আই ক্যান ক্যারি দিস ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, এই দায়িত্ব এবং এই
মহিরুহ কাজ করুক, তাহলে আপনারা আমাকে ভোট দিবেন। সো সবাইকে অনেক ধন্যবাদ এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আমার বয়স মাত্র 30 বছর, স্যারের বয়স প্রায় 70+। আমার পিতৃতুল্য মানুষ, অন্যান্য মানুষ যারা আছেন সবাই আমার সবচেয়ে সিনিয়র, সবাইকে সবার থেকে দোয়া চাচ্ছি। এবং সবাই আজকে অনেক দূর থেকে আসছেন, সেই জন্য সবার কাছে সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ জনাব আহমেদ সৈকত সাহেবের সুন্দর মতামত প্রকাশ করার জন্য। বন্ধুরা, এ পর্যায়ে আমাদের সম্মুখে মতামত প্রকাশ করবেন সম্মানিত সভাপতি পদপ্রার্থী জনাব কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মশিউজ্জামান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এবং শুভ নববর্ষ। বিশেষ করে অভিনন্দন জানাচ্ছি ঢাকার বাইরে থেকে আমাদের কেন্দ্রীয় কমিটির যে ডেলিগেটসরা বা ভোটাররা এসেছেন তাদের সবাইকে এই কেন্দ্রীয় অফিসে আমি আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি এখানে কষ্ট করে আসার জন্য। খুব বেশি কিছু বলার নেই। আমি আহ্বায়ক আপনাদের ছিলাম গত কয়েকদিন আগে পর্যন্ত। নির্বাচন শিডিউল ঘোষণা করার পর থেকে আমি এখন একজন প্রার্থী আপনাদের সভাপতি পদের জন্য। এই পদটা আপনারা কাকে দিবেন সে সিদ্ধান্ত আপনারা নেবেন। আমি আপনাদেরকে, যেহেতু বাইরে থেকে অনেকে এসেছেন, আমি কিছু কথা বলতে চাই। এটা হয়তো সবসময় সুযোগ পাবেন। কেন আমজনতার দল অন্যান্য দল থেকে নিজেকে আলাদা দাবি করে? সেটার একটা স্বপ্ন আছে। স্বপ্নটা আমরা যারা এই দলটা প্রথম থেকে গুছিয়ে আসছিলাম তাদের এই স্বপ্নটা, সেটা হলো আমরা আউট অফ দ্য বক্স বা গতানুগতিক ধারার বাইরে গিয়ে একটা রাজনীতি করতে চাই। আমি যখন বিভিন্ন সংস্কার কমিটির সাথে মিটিং করেছি তখন আমি সবসময় আমাদের দলের যে পরামর্শগুলো সংস্কার করার জন্য সেগুলো দিয়েছি। আমি একদম শেষে একটা কথা বলেছি এবং এটা আমি মাননীয় প্রধান উপদেষ্টাকেও বলেছি যে আমাদের তো একটা সংবিধান ছিল, এখনো আছে। শেখ হাসিনা বা অন্যান্য অতীতে মেনে সরকার পরিচালনা করেছেন? উত্তর হলো না। শেখ হাসিনা ওটা খুলেনি, দেখেনি, কারণ ওটা দেখে উনি নিশ্চয়ই গুম করেননি, খুন করেননি। ওটা দেখে হেলিকপ্টার থেকে গুলি করেন। এগুলি কথা ওই সংবিধানের মধ্যে লেখা নেই। কাজেই শেখ হাসিনা যা করেছেন সেটা ভবিষ্যতে আর কেউ করবে না এই গ্যারান্টি দেওয়া যায় না। কারণ আমরা বাঙালিরা প্রমাণ করেছি যুগে যুগে যে সংবিধানের পাতা উল্টানো এবং পড়ে দেশ পরিচালনার অভ্যাস আমাদের নেই। তাহলে এত সংস্কারের বই বা ডিকশনারি লিখে লাভ কি যদি আমরা ধরে নেই যে আমরা ওটা পড়ব না? আমি সেই জন্য বলেছিলাম, কথাটা অনেকের হয়তো খুব হালকা লেগেছে বা কেউ কেউ সিরিয়াসলি নিয়েছেন। আমি নিজে খুব সিরিয়াসলি এই কথাটা বলি এবং আজকেও বলছি। আমার বয়সী বা আমি বলবো 50 যত বাংলাদেশি নাগরিক আছেন, আমাদের ব্রেনটা সংস্কার করা দরকার, বই না। কোন সংবিধান না থাকলেও একটা মসজিদের ভিতরে কিন্তু কোনো অনিয়ম হয় না। কেন? কারণ ওখানে যারা যান তারা নামাজ পড়তেই যান, তারা ধর্মচর্চাই করতে যান। মসজিদে চুরি করতে ঢোকেন শুধু জুতা চোর, একজন দুইজন। তো সেই জন্যে আপনি যেখানে যাচ্ছেন সেখানে আপনি কি নিয়তে যাচ্ছেন সেটা যতক্ষণ ঠিক না হবে ওখানে কোরআন শরীফের পাতা উল্টিয়ে আপনাকে দেখিয়ে লাভ নেই। আমি এটা বিশ্বাস করি। তাহলে আমাদের প্রয়োজন কি? আমরা আমার বয়সী যারা আছি, আপনারা আমার বয়সে এখানে যারা আছেন বা কাছাকাছি বয়সের যারা আছেন, আপনারা কিছু মনে করবেন না, কারণ আমি নিজেকেও এর মধ্যে ইনক্লুড করছি। আমাদের একটা লেজ আছে এবং এটা কুত্তার লেজ। ওটা যতক্ষণ জনগণ টেনে ধরে রাখে বা পুলিশে টেনে ধরে রাখে বা আমার পড়শির টেনে ধরে রাখে ততক্ষণ আমি সোজা চলি। যখনই ছেড়ে দেয় আমি আবার চুরি করি, অন্যায় করি, অবিচার করি। যত রকমের যা কিছু অপশাসন বাংলাদেশে হয়েছে এগুলি আমরাই করেছি।
কেউ যদি বলে এগুলি ভারত আমাদের দিয়ে করিয়েছে, আমি বলবো হ্যাঁ, ভারত এটা করার জন্য আমাকে টাকা দিয়েছে, কিন্তু আপনার সামনে আমি যখন আরেকজন বাংলাদেশি নাগরিকের সাথে এটা করেছি, সেটা তো ভারত করেনি, আমি তো করেছি। আমি যে বিক্রি হচ্ছি এটাও আমার ওই কুকুরের লেজের কারণে হচ্ছে। আমার লেজটা সোজা করে রাখা সম্ভব না, আমাদেরকে সোজা লেজের নাগরিক তৈরি করতে হবে। মানে আমাদের নাগরিকদের চরিত্র গঠন করতে হবে, অল্প টাকার কাছে তারা বিক্রি হয়ে যাবে, তারা নারী বা মদের বোতলের কাছে বিক্রি হয়ে যাবে, তারা লোভে পড়ে দুর্নীতি করবে। এই নাগরিক তৈরির জায়গাটা কোথায়? আমি মনে করি এই নাগরিক তৈরির জায়গাটা হচ্ছে স্কুল। ক্লাস 6-7 এর ছেলেদের নিয়ে আম জনতার দল কাজ করবে, আমি এইটা আশা করি। আপনারা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, উপজেলায়, জেলায় আম জনতার ক্লাব নামে একটা করে ক্লাব গড়ে তুলুন। সেখানে এই বাচ্চাদের খেলাধুলার মধ্যে ব্যস্ত রাখুন, স্কুলে স্কাউটিং এ যেতে তাদের উৎসাহিত করুন, স্কাউটের কিছু কাপড় চোপড় লাগলে সহযোগিতা করুন তাদের সাথে, তাদেরকে শরীর চর্চার দিকে আকৃষ্ট করুন, তাদেরকে ধর্ম শিক্ষার দিকে আকৃষ্ট করুন, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আছে, বা যেখানে অন্যান্য ধর্মের মনীষীদের জীবনী আছে। চারিত্রিক দৃঢ়তা কিভাবে গড়ে তুলতে হয় তারা ওখান থেকে ওটা শিখুক। আমার মনে আছে আমি ক্লাস 8-এ থাকতে ক্ষুদিরামের ফাঁসি, আমি সুভাষ বলছি, চোয়েনলাইয়ের জীবনী, এদের সমস্ত বই আমি পড়েছি, এরকম 8-10টা বই। তাতে আমার কিছুটা ক্ষতি হয়েছে, আমি কিছুটা বিপ্লবী হয়ে গেছিলাম ছাত্র বয়সে, এবং সেজন্য কিছুটা বিপদের সম্মুখীন হয়েছিলাম 71 সালের পরে। কিন্তু আমার যে চরিত্রটা সেই সময় ডেভেলপ করেছে, সেটা অনেকখানি ইরোশন হওয়ার পরেও এখনো যতটুকু আছে সেটুকু আমাকে বাঁচিয়ে রাখে। আপনারা এই চেষ্টা করুন। আমি চাই আম জনতার দল দেশ গড়ার বক্তব্য ঢাকা শহরে প্রেস ক্লাবের সামনে না দিয়ে সত্যিকার দেশ গড়ার কাজ করুক 12-14 বছরের নাগরিকদের। চিন্তা করুন, আমরা যদি 10টা বছর এই কাজ করতে পারি এবং প্রতিটা উপজেলায় 2টা করে চরিত্রবান ছেলে আমরা বানাতে পারি, যাদের বয়স আজকে 12 বছর আছে, 10 বছর করে 22 বছর, ওই 2টা ছেলে প্রতিটা উপজেলায়, তার ওই 10 বছরের জার্নির সময় আরো কমপক্ষে 4 থেকে 8 জন তাদের সহযোগী বানাবেন। আপনি কত লোক পাবেন চরিত্রবান বাংলাদেশে? আপনারা তাদেরকে এমপি বানান, তাদেরকে মন্ত্রী বানান, এই দেশ সুস্থ হবে। সংস্কারের বই লেখে এই দেশ সুস্থ করা যাবে বলে আমি বিশ্বাস করি না। আমজনতার দল আজকের থেকে হোক দেশের সুনাগরিক গড়ার একটা দল, ক্ষমতায় যাওয়ার দল না। ক্ষমতায় আপনাকে ওরা নিয়ে যাবে। আপনারা যদি গতানুগতিক ব্যবস্থার মধ্যে থেকে অন্যান্য রাজনৈতিক দলের মতো নির্বাচনের পিছে দৌড়ান, আপনারা জাতি গঠনের কোন সুযোগ পাবেন না। আপনাকে ওই দুর্গন্ধময় বাথরুমের মধ্যেই ঢুকতে হবে, যেখানে পুরো দেশের সবগুলি রাজনৈতিক দল এখন ঢুকে আছে। ওই দুর্গন্ধ আমাদের গায়ে লাগাতে হবে, যে দুর্গন্ধ ওদের সবার গায়ে লেগে আছে, যদি আমরা ওদের রাস্তায় ফলো করি। আমার কথাগুলি একটু মাথায় নেবেন, চিন্তা করবেন, এবং যদি মনে করেন এইভাবে আপনারা দেশ গড়তে পারবেন, দেশের সুনাগরিক করতে পারবেন আগামী 10 বছরের একটা লক্ষ্য নিয়ে, তাহলে আরো পরামর্শ করে আমরা এই প্রোগ্রামগুলি শুরু করতে পারি। এবারে নির্বাচনে আসি। আমি নির্বাচনে দাঁড়িয়েছি আপনাদের সকলের অনুরোধে। তবে নির্বাচন এই পর্যায়ের অথবা জাতীয় পর্যায়ে কোনো পর্যায়ে ব্যক্তিগতভাবে করার আমার শখ নাই, কারণটা এতক্ষণ বর্ণনা করেছি। কারণ এই নির্বাচন করে কোনো পার্লামেন্টে যদি আমি যাই, সেটা আমার হিসেবে এখনো একটা টয়লেট, দুর্গন্ধযুক্ত টয়লেট। আমি বরং তার থেকে জাতি গঠনে, ভবিষ্যৎ বাংলাদেশি জাতি গঠনে আমি বেশি আগ্রহ। যাই হোক, আমার সাথে ভাই দাঁড়িয়েছেন, সৈকত ভাই, উনি যান, আমি ওনার জন্য ভোট চাচ্ছি আপনাদের কাছে। আমার ধারণার কিছু নেই, আমি আপনাদের মনে আছি, মনে থাকবো, এবং আমি যেভাবে আহ্বায়ক হিসেবে এতদিন কাজ করেছি, আজকে ভোটে যদি উনি যেতে চান,
আমি ঠিক সেইভাবে ওনার পিছনে থেকে ওনাকে সহযোগিতা করি। গণতান্ত্রিক মূল্যবোধের কোনো সমস্যা বা অভাব বা কোনো ইগো আমার নেই। আমি একজন সাধারণ মানুষ। আমি রিটায়ার করার পর থেকে আমি নিজ হাতে আমার পদবিটা লিখি না, কথা বলতে বলতে অনেকে বুঝে যান যে আমার একটা পদবি আছে, বাট ওইটা নিয়ে ঘুরতে আমার মন চায়। যাই হোক, আজকে নির্বাচনটা সুস্থভাবে হোক, আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিন। আর শেষ করছি একটা কথা দিয়ে, যারা এখানে মিষ্টি খাওয়াবেন একজন আরেকজনকে, আপনারা মনে রাখবেন আমার এই বয়স হলো, আমার কিন্তু ডায়াবেটিস নেই। ধন্যবাদ।